হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশনে সকলকে স্বাগত। তো এখানে সম্প্রতি কিছু রিপোর্ট বেরিয়েছে, অ্যানুয়াল সার্ভে অফ আনইনকর্পোরেটেড সেক্টর এন্টারপ্রাইজেস। তো সেই পরিসংখ্যান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে অসংগঠিত ক্ষেত্রের। যদিও এই সম্পর্কিত আলোচনা কিছুটা আমরা আগে করেছি, এখানে আরও ডিটেল আলোচনা করা রয়েছে আমাদের অর্থনীতির ভবিষ্যৎ এবং বর্তমান পরিস্থিতি, ডার্কার যে সাইডগুলো রয়েছে সেই সমস্ত জায়গা নিয়ে এখানে আলোচনা করেছে। তো এছাড়া অনলাইন জালিয়াতি এবং সেই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা রয়েছে এখানে। এটা একদমই বাস্তব কারেন্ট টপিক, এটা নিয়ে কিন্তু যে কোনো সময় এডিটোরিয়াল লিখে দেওয়া হতে পারে বা রিপোর্ট রাইটিংও দেওয়া হতে পারে। এছাড়া আমরা জানি তিস্তা চুক্তির সাথে গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি যে বিষয়গুলো এটা নিউজে রয়েছে এবং এখানে 1996 সালের যে চুক্তি সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা রয়েছে। গতকাল আমরা কিছুটা আলোচনা করেছি, আজকে একটা অন্য বিষয় নিয়ে এখানে ডিটেলস আলোচনা করব। এছাড়া গুরুত্বপূর্ণ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দেখব। তো প্রথমে এই জমানায় যে এমন কোনো রিপোর্ট প্রকাশিত হতে পারে যাতে কেন্দ্রীয় সরকারের প্রকট ব্যর্থতা ধরা পড়েছে, অনেকের কাছে সেই কথাটি অবিশ্বাস্য ঠেকবে। যেমন অবিশ্বাস্য ঘটনাই হলো জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা করা 2021-22, 2022-23 সালের অ্যানুয়াল সার্ভে অফ আনইনকর্পোরেটেড সেক্টর এন্টারপ্রাইজেসের প্রাথমিক ফলাফল প্রকাশ করলো কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক থেকে এটা প্রকাশ করা হয়েছে। স্বভাবতই কেউ কৌতূহলী হতে পারেন যে অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান হ্রাস পেয়েছে। এমন পরিসংখ্যান দিনের আলো দেখল কিভাবে? অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান হ্রাস পেয়েছে, এটা আমরা আগে দেখেছি যে কোভিডের সময়ে আগে পর্যন্ত যত নিযুক্তি ছিল অসংগঠিত ক্ষেত্রে, বর্তমান সময়ে কিন্তু তার থেকে কম নিযুক্তি। অর্থাৎ 2019 সালের দিকে যে নিযুক্তি ছিল অসংগঠিত ক্ষেত্রে সেটা কিন্তু বর্তমানে নেই। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে 2015 সালের তুলনায় 16 সালের তুলনায় 10% কর্মসংস্থান হ্রাসের ঘটনা ঘটেছে কোভিড অতিমারি চলাকালীন। তো অতিমারি চলাকালীন একটা কর্মসংস্থান হ্রাসের ঘটনা ঘটেছিল এবং অতিমারির প্রকোপ কমার পর কর্মসংস্থানও বেড়েছে, যদিও 2015-16 সালের স্তরে পৌঁছাতে পারেনি। তো কর্মসংস্থান বেড়েছে কিন্তু সেটা 2015-16 সালের স্তরে পৌঁছাতে পারেনি, এটাও বাস্তব বিষয়, এটা আমরা দেখেছিলাম আগে। অতএব কর্তারা বলতেই পারেন দোষ সরকারের নয়, দোষ অদৃষ্টের। তবে কিনা অতিমারি শুরু হওয়ার আগেই অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের ধাক্কা না লাগলে যে কর্মসংস্থান কতখানি কমতো না সে বিষয়ে সংশয়ের অবকাশ কম। তো কোভিড অতিমারি বিষয়টা রয়েছে, এটা একটা বিষয়। বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 2015-16 থেকে 2019-20 অবধি কর্মসংস্থানে যে ছবি পাওয়া যায় তাতেও শ্লথতা ধরা পড়ে। কেন, সেই কারণও বহু আলোচিত। 2016 সালের নভেম্বরের নোট বাতিল এবং 2017 সালের জুলাইয়ে অত্যন্ত অপরিকল্পিত ভঙ্গিতে জিএসটি প্রত্যাবর্তনের ধাক্কা নগদ নির্ভর সংগঠিত ক্ষেত্রে সামলাতে পারেনি। তো এটা আমরা জানি, এর আগেও এটা নিয়ে বহু আলোচনা চর্চা হয়েছে যে নোট বাতিল এবং জিএসটির আনার যে অপরিকল্পিত বিষয় সেইটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে একটা খারাপ প্রভাব ফেলেছিল। তো সেই অবস্থাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি, তার সাথে কোভিড অতিমারির ধাক্কা রয়েছে, এটাকে বলতে চাওয়া হয়েছে এখানে। অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান কতখানি হ্রাস পেয়েছে তা পুরোটা বুঝতে গেলে এই দুটো সময়কালের কর্মসংস্থানের হিসাব দেখলেই চলবে না। স্বাভাবিক গতিতে কর্মসংস্থান বৃদ্ধি পেলে 2015-16 সাল থেকে 23-24 এসে 22-23 এসে শ্রমিক সংখ্যা কত দাঁড়াতো, প্রকৃত শ্রমিক সংখ্যা কত দাঁড়িয়েছে সেই হিসাব দেখতে হবে, তাতে ধাক্কার চরিত্রটি স্পষ্টতর হবে। এখানে অবশ্য কেউ বলতে পারেন যে অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান কি আদৌ ভালো কথা? পরিসংখ্যান বলছেন না। এই মুহূর্তে ভারতে কৃষি বহির্ভূত অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানে দেশের মোট কর্মরত সংখ্যার 19%। কৃষি বহির্ভূত, দেশের অর্থব্যবস্থার ক্ষেত্রটি মোট মূল্য সংযোজন মাত্র 6%, অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড যতটা বাড়ছে সেটা কিন্তু মাত্র 6%। এই 19% জনসংখ্যা মাত্র 6% জিভিএর সেখানে তাদের ভূমিকা রয়েছে। কৃষিক্ষেত্রে এই দুটির অনুপাত যথাক্রমে 45% এবং 18%। তো এই 45% এখানে অসংগঠিত ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ জনসংখ্যা এখানে রয়েছে এবং তাদের কন্ট্রিবিউশন 18%। অর্থাৎ সম্মিলিতভাবে এই দুটি ক্ষেত্রের 2/3 কর্মসংস্থান ঘটে কিন্তু মোট মূল্য সংযোগের 25% কম। তো 18 আর 6 24, আর টোটাল এখানে 2/3 কিন্তু কর্মসংস্থান এখানে ঘটছে। অর্থাৎ মোট কর্মসংস্থানের অর্ধেকেরও বেশি এই দুটো জায়গাতে, অসংগঠিত ক্ষেত্রে কৃষি প্লাস অন্যান্য অসংগঠিত কৃষি বহির্ভূত ক্ষেত্র, এখানে প্রচুর মানুষ নিযুক্ত রয়েছেন কিন্তু জিভিএতে তাদের যে কন্ট্রিবিউশন সেটা 25% কম। স্বাভাবিকভাবেই দুটি ক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির আয় সবচেয়ে কম,
আর্থিক বৈষম্যের বৃহত্তম শিকড়। তারাই কেউ বলতে পারেন যে এই অবস্থায় অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান মানেই সেই শ্রমিককে দরিদ্রের অন্ধকারে ঠেলে দেওয়া, অতএব কর্মসংস্থান কমে মন্দ হয়নি, কথাটা ঠিক কিনা তা বিশ্লেষণ করার প্রয়োজন। তো এই জায়গাতে কর্মসংস্থান কম মানেই যে সেটা খারাপ হচ্ছে তার মানে কি সেটা? তো সেটাই এখানে পরে আলোচনা করা রয়েছে। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তারা একরকম নাচার হয়েই কাজ করেন, এর চেয়ে ভালো কাজ তাদের জোটেনি বলে। প্রশ্ন হলো, গত 7-8 বছরে অপেক্ষাকৃত ভালো কাজ কি এই পরিমাণ তৈরি হয়েছে যে এই শ্রমশক্তির একটি অংশের অসংগঠিত ক্ষেত্রে যোগ দেওয়ার প্রয়োজন পড়েনি? পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের পরিসংখ্যান বলছে না, এই সময়কালে কর্মসংস্থানের বৃদ্ধির গতি মূলত অবৈতনিক পারিবারিক শ্রমে স্বনিযুক্তির দিক। অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে যারা মাসে গড়ে 9,000 টাকা বেতনে কাজ পাচ্ছেন না, তারা কার্যত বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। আদর্শ পরিস্থিতিতে অসংগঠিত ক্ষেত্রে নিযুক্তি কমাই ভালো, কিন্তু তার পূর্বশর্ত হলো বিকল্প হিসেবে উন্নততর কর্মসংস্থানের ব্যবস্থা করা। ভারতে তা হয়নি। তো এখানে মূল বিষয়টা বলা রয়েছে, অসংগঠিত ক্ষেত্রে নিযুক্তি কমা ভালো, কারণ সেই নিযুক্তিটা সেখানে আয় খুব বেশি নয় ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু বিকল্প উন্নত ক্ষেত্রে তারা কি নিযুক্ত হচ্ছেন নাকি তারা কর্মসংস্থানে থাকছেন না, বেকার থেকে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে হবে। এই পরিসংখ্যানের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এখানেই। আগে যারা খারাপ ছিলেন তারা এখন আগের চেয়েও খারাপ আছেন। তো এইটা কিন্তু এখানে জিস্ট খুব গুরুত্বপূর্ণ, খুব রিলেভেন্ট একটা টপিক এখানে আলোচনা করা রয়েছে, পরিসংখ্যান দিয়ে আলোচনা করা রয়েছে, এবং এই যে জায়গাগুলো কৃষিক্ষেত্রের নিযুক্তির পরিমাণ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আমাদেরকে এখানে তুলে ধরতে হবে, এখান থেকে সংগ্রহ করতে হবে, আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি। নেক্সট, অনলাইন জালিয়াতি। এটা নতুন বিষয় নয় এখন আর, হামেশা এই সংক্রান্ত খবর শিরোনামে দেখা যায়। সম্প্রতি এক সমীক্ষা দেখা গেল, সমীক্ষা অংশগ্রহণী দেশের 302টি জেলার বাসিন্দার মোট 23,000 জনের মধ্যে গত 3 বছরে 47% মানুষ আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। 43% মানুষ ক্রেডিট কার্ড জালিয়াতির মুখে পড়ার অভিযোগ করেছেন এবং 36% বলেছেন ইউপিআই লেনদেনের প্রতারণার কথা। তাহলে এতটা কিন্তু অনলাইনে এই মুহূর্তে প্রতারণা হয়েছে, এই পরিসংখ্যানটাও গুরুত্বপূর্ণ। অন্যদিকে অর্ধেকের বেশি অংশগ্রহণকারী অভিযোগ করেছেন দেশি বিদেশি সব ধরনের সংস্থা ওয়েবসাইটে ক্রেডিট কার্ডে অনুমোদিত চার্জ নেওয়া হয়ে থাকে। প্রতারণা রুখতে আগেভাগে ব্যবস্থা করা গ্রাহক সচেতনতা জরুরি বলে জানিয়েছেন সমীক্ষা সংস্থা। বর্তমান কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গত 1 বছরে দেশের অর্থব্যবস্থায় অনলাইন লেনদেনের দ্রুত প্রসার ঘটেছে, কিন্তু ক্রমবর্ধমান ডিজিটাল জালিয়াতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে প্রতারণা ঠেকাতে নিত্য নতুন পথ খুঁজতে হচ্ছে, যার সূত্রে সম্প্রতি এক ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্সি প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব পেশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, এটা কিন্তু প্রস্তাব করা হয়েছে এই ধরনের সংস্থা গড়ে তোলার জন্য, যেখানে সুরক্ষিত ডিজিটাল পেমেন্টের পরিবেশ গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা বিভিন্ন সার্ভার অপরাধ, আর্থিক জালিয়াতিতে অপব্যয়িত 1,40,000 মোবাইল সংযোগ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সময়ের সাথে সাথে উন্নত প্রযুক্তিকে হাতিয়ার করে প্রতারকরাও যেভাবে প্রতারণার নিত্য নতুন ফন্দি ফিকির বার করছে, তাতে প্রতিনিয়ত জালিয়াতদের থেকে এক কদম এগিয়ে থাকা ছাড়া নজরদারি সংস্থা সরকারের কোনো উপায় নেই। তো যারা প্রতারণা করছে তারাও কিন্তু অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে করছে, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। অনলাইন লেনদেনের এই দ্রুত অগ্রগতি ভারতীয় অর্থব্যবস্থার পক্ষে সুসংবাদ হলেও আর্থিক সাক্ষরতার অভাব এবং অবিবেচকের মতো প্রযুক্তি ব্যবহারের জেরে জনসংখ্যার এক বিরাট অংশকে প্রতারকদের হাতে পড়তে হচ্ছে। যদিও অনলাইন জালিয়াতি বিষয়ে নাগরিকদের সচেতন করার জন্য উদ্যোগ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, এই উদ্যোগ গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র এটুকুই কি যথেষ্ট? তাছাড়া গ্রাহকদের প্রান্ত থেকে তথ্য চুরি যাওয়ার ঘটনা যেমন ঘটে, তেমন বিভিন্ন সংস্থার তথ্য ভাণ্ডার থেকে চুরি হচ্ছে তথ্য। ফলে সরকারকে প্রতারণা এই বিষয়টা সামাল দিতে হবে বিভিন্ন স্তর থেকে। ব্যাংক পরিষেবায় বৈদ্যুতিক লেন বাড়াতে পরিকাঠামো গড়ে তোলা, তার খরচ কমানোর উপর জোর দেওয়া প্রয়োজন। বৃদ্ধি করতে হবে সাইবার সুরক্ষা। এই প্রক্রিয়াটার কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়ে নজরদারির পাশাপাশি সেগুলো মানোন্নয়ন দরকার। প্রতারণার অভিযোগ জমা পড়লে দ্রুত সক্রিয় হতে হবে ব্যাংকগুলোকে। যে সংস্থা তথ্য চুরি এড়াতে যথেষ্ট ব্যবস্থা করবে না, তথ্য চুরির আর্থিক দায় বর্তাবে সেই সংস্থার উপরে। অন্যদিকে ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে বিমা বাধ্যতামূলক করা যেতে পারে, সেখানে জালিয়াতি হলে তার জন্য বিমার টাকা পাওয়া যাবে। দেশকে এখন ডিজিটাল লেনদেনকে ঠেলে দিতে আগ্রহী সরকার, কিন্তু তার সাথে সাথে গ্রাহকদের সুরক্ষার ব্যাপারটাও কিন্তু দেখতে হবে। তো এখানে সমাধানের বিষয়েও বলা রয়েছে, তো এইগুলোকে আমরা বিভিন্ন জায়গাতে লেখার মধ্যে ব্যবহার করতে পারি। নেক্সট দেখব গঙ্গা তিস্তার আশ্বাসে মমতা কই। তো গতকালই আমরা আলোচনা করেছি যে জল বন্টন এই বিষয়টা কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে, রাজ্যের সম্মতি না থাকলে কিন্তু কোনো আন্তর্জাতিক চুক্তি কখনোই ফলপ্রসূ হবে না। তো এখানে সেই বিষয়টি বলতে চাওয়া হয়েছে যে এখানে তৃণমূলকে বৈঠকের আগে আলোচনা তার সাথে কেন করা হয়নি, তো সেটা জানিয়ে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। তো চুক্তি এখানে বিষয় বলা রয়েছে, যেটা আমরা দেখব যে গঙ্গা জল বন্টনের যে চুক্তি সেটা সই হয়েছিল 1996 সালে 12ই ডিসেম্বর।
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবগৌড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এটা স্বাক্ষরিত হয়। 2026-এ চুক্তির মেয়াদ শেষ হতে, অর্থাৎ 30 বছরের যে মেয়াদ ছিল সেটা 2026-এ শেষ হচ্ছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে ভাগীরথীর ওপর ফারাক্কা ব্যারেজের মাধ্যমে ভারতের উপরভাগে নদীমাতৃক এলাকা এবং বাংলাদেশের নিম্নভাগে নদীমাতৃক এলাকায় গঙ্গার জল ভাগাভাগি করবে। তো ফারাক্কা ব্যারেজ থেকে এই ভাগাভাগিটা হবে। 2016-তে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ তুলে দেওয়ার দাবি জানান। অভিযোগ এতে উপকারের থেকে অপকার বেশি হচ্ছে। 2022 ফেব্রুয়ারিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মোদীকে চিঠি দিয়ে বিস্তীর্ণ এলাকায় ভাঙনের বিষয়ে জানানো হয়েছে। তো এখানে বাঁধ দেওয়ার যে এফেক্টগুলো, বাঁধ দেওয়ার ফলে যে সমস্ত খারাপ এফেক্টগুলো পড়ছে সেইগুলো বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, তিস্তার জল ভাগাভাগি হলে বাংলার প্রায় 3 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে, ব্যাহত হবে শিলিগুড়ি সংলগ্ন এলাকা। সিকিমের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের জেরে তিস্তা প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যুক্তি রাজ্যের। তো এখানে একটা সমস্যা কিন্তু তৈরি হবে, এটা পরিষ্কার। কারণ আমরা জানি সম্প্রতি এরকম বলা হয়েছে যে বাংলাদেশে কিন্তু ভারতের কিছু প্রতিনিধি তারা যাবেন, তিস্তা চুক্তির জন্য তারা কথা বলবেন এবং এই 1996 গঙ্গা জল বন্টন চুক্তি সেটা আবার রিনিউ করতে হবে 2026-এর পর। তো সেই সংক্রান্ত আলোচনা হবে। তো সেখানে রাজ্য সরকারকে বাদ দিয়ে কিন্তু কোনো ফলপ্রসূ হওয়া সম্ভব নয় কোনো চুক্তি। এই বিষয়টা এখানে বলতে চাওয়া হয়েছে। তো আমরা আগামী সময়ে দেখতে পাবো যে এই বিষয়ে কী ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো সমঝোতায় আসা যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা দেখতে পাবো। তিস্তার মোট দৈর্ঘ্যের 29% রয়েছে বাংলাদেশে, যদিও তিস্তার ক্যাচমেন্ট এলাকায় 16.5% সে দেশে রয়েছে, 29% রয়েছে বাংলাদেশে। তাই তিস্তা থেকে বাংলাদেশে বাড়তি জলের দাবি যুক্তিযুক্ত নয়, এটা হচ্ছে রাজ্যের মত। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে সেলিব্রেটেড অন জুন 23। 23শে জুন ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করা হয়। ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে, এটা 23শে জুন পালন করা হয়, খুব গুরুত্বপূর্ণ। পাবলিক সার্ভিস ডে, ইউনাইটেড নেশন যেহেতু ডে, এটা গুরুত্বপূর্ণ। প্রদীপ সিং খারোলা অ্যাপয়েন্টেড নিউ ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এর নতুন ডাইরেক্টর হচ্ছেন প্রদীপ সিং খারোলা। অ্যান্টি পেপার লিক ল ইনঅ্যাক্টেড 5 year imprisonment and ₹1 crore fine. The Public Examination Act 2024 aimed to prevent paper leak in competitive exam, implementing strict penalty including 3 to 5 years imprisonment and fine up to ₹10 lakh for unfair mean and up to 1 crore for organized crime. It covers exam conducted by bodies like UPSC, SSC, Railway, Banking and all computer based exam. তো এই সমস্ত কিছুকে কভার করবে এই নতুন আইনটা, অ্যান্টি পেপার লিক ল ইনঅ্যাক্টেড। তো আমরা জানি এটা যদিও দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে এটা ছিল, তো এটা এনঅ্যাক্টেড করা হয়ে গেছে। 5 বছরের জন্য ইমপ্রিজনমেন্ট এবং 1 কোটি পর্যন্ত ফাইন এখানে হতে পারে। অ্যান্টি পেপার লিক ল আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রের ক্ষেত্রেও পেপার লিক হয়েছে, তো তার জন্য এই আইনটাকে নিয়ে আসা হয়েছে। নেক্সট, বাংলাদেশ পিএম শেখ হাসিনা ভিজিটেড ইন্ডিয়া 21 and 22 জুন। তো এটা আমরা দেখেছি গতকাল, বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভিজিট করেছেন এবং বেশ কিছু চুক্তি সেখানে স্বাক্ষরিত হয়েছে। মালায়ালামের ডাইরেক্টর ইউ ভেনুগোপান পাস অ্যাওয়ে। ইউ ভেনুগোপান উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, উনি মালায়ালাম ডিরেক্টর ছিলেন। চিফ প্রিস্ট অফ রাম টেম্পল আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত হু লেড কনস্ক্রিপশন সেরিমনি ডাইজ। তো রাম মন্দির উদ্বোধনের সময় যে সেরিমনিতে প্রধান পুরোহিত যিনি ছিলেন লক্ষ্মীকান্ত দীক্ষিত, উনি প্রয়াত হয়েছেন। গিরিশ তাঁতি অ্যাপয়েন্টেড এজ চেয়ারম্যান অফ গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়া। গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গিরিশ তাঁতি। গিরিশ তাঁতি। ইবেরিয়ান লিন্স কনজারভেশন স্ট্যাটাস আপগ্রেডেড টু ভালনারেবল। তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN থেকে রেড লিস্টেড বিভিন্ন যে প্রাণী উদ্ভিদ তাদেরকে তাদের স্ট্যাটাসগুলো এখান থেকে জানানো হয়, তো চেঞ্জ করা হয়েছে। ইবেরিয়ান লিন্স প্রোটেকশন স্ট্যাটাস ফ্রম এন্ডেঞ্জার টু ভালনারেবল, অর্থাৎ এরা কিন্তু উন্নত হয়েছে, অর্থাৎ এদের সংখ্যা কিছুটা বেড়েছে আমরা বলতে পারি। এন্ডেঞ্জার থেকে এরা ভালনারেবল পর্যায়ে এসেছে। তো যেখানে 2001-এ 62টা অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল ছিল, 2022-এ 668টা এবং যে বর্তমানে তাদের সংখ্যা হয়ে গেছে 2000। তো এখানে প্রাণীর ছবিটা দেওয়া রয়েছে। তো এই ধরনের প্রশ্ন
এসে থাকে এনভায়রনমেন্ট থেকে, খুব গুরুত্বপূর্ণ। এরা কিন্তু ভালনারেবল স্ট্যাটাসে এসেছে, এদের সংখ্যা অনেকটা বেড়েছে 2001-এর তুলনায়, 62 থেকে বর্তমানে এদের সংখ্যাতে 2000। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ক্যাট স্পিসিস, এটা একটা ক্যাট স্পিসিস, এখানে আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। স্পেন, পর্তুগাল, এখানে এদের নেটিভ এরা স্পিসিস। তো এরা কিন্তু ভালনারেবল স্ট্যাটাসে উন্নীত হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এর সাথে সাথে আজ এই গুরুত্বপূর্ণ নিউজ, এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।